বেকার কবিতা, বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ছোটবেলায় একটা কথা প্রায় শুনেছেন যে আদার ব্যাপারীর কাছে জাহাজের গল্প শুনতে যাওয়া। তবে আজকে আমরা আদার ব্যাপারীর কাছে জাহাজের গল্প শুনতে আসিনি, আজকে আমরা একজন নাবিকের কাছে এসেছি জাহাজের গল্প শুনতে। আর তিনি হলেন মারুফ ভাই। কেমন আছেন ভাই? ভালো আছি, ধন্যবাদ। জাহাজের জীবনটা কেমন? জাহাজের জীবনটা আসলে একটু ডিফারেন্ট। এটা আমাদের যেমন আমরা টিপিক্যাল যে 9টা 5টা একটা লাইফ থাকে, আসলে ওই রকম না, একেবারে ডিফারেন্ট, চ্যালেঞ্জিং ডেফিনেটলি। আর ফ্যামিলি থেকে যে দূরে থাকার বিষয়, এটা ভীষণ টাফ, এটা আমরা বুঝি। আর এছাড়া ওয়েদার অনেক বড় ইস্যু, প্লাস আমাদের জব হেকটিক। আরেকটা বড় ইস্যু যেটা হচ্ছে, আমি 6 মাস বা 7 মাসের জন্য যাচ্ছি জাহাজে, এর মধ্যে আমার কিন্তু কোনো অফ ডে নাই। আবার এই পুরোটা সময় প্রত্যেক দিন আমার ডিউটি। এখানে আমাদের শিফট ওয়াইজ থাকে ডিউটি, যদিও 4 ঘন্টা প্লাস এক্সট্রা হয়তো আরও 2-1 ঘন্টা, বাট ওই যে ফ্রাইডে হলিডে বা সানডে হলিডে এই ধরনের কিছু নাই। আমি 6 মাস জাহাজে, দ্যাট মিনস আমি পুরো সময়টাই কাজ করছি। এই হচ্ছে জাহাজের লাইফ। আর এই যে 6 মাস পরে যখন ব্যাক করেন ফ্যামিলিতে, সেটা কত দিনের জন্য? এইটা আসলে আমাদের ইচ্ছা মতো। এখন আমি দেশে, আমার ইচ্ছা মতো আমি যখন বলবো যে হ্যাঁ আমি রেডি, আমি জাহাজে যাওয়ার জন্য প্রস্তুত, তখন ওরা আমাকে কল করবে আর কি। এই যে ধরেন ফ্যামিলিকে রেখে চলে যাচ্ছেন, নতুন বিয়ে করেছেন, ভাবিকে রেখে চলে যাবেন। নতুন না, অ্যাকচুয়ালি 2 বছর হয়ে গেছে, সো 2 এখন বছর খুব বেশি পুরনো না, তখনও রেখেই চলে গিয়েছেন। জি জি জি, হ্যাঁ। এটা আসলে খুবই টাফ, এটা আমার জন্য যত না টাফ, আমার ওয়াইফের জন্য আরো বেশি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। কিন্তু যখন আপনারা এই যে 6 মাস 8 মাসের জন্য চলে যাচ্ছেন, সমুদ্রে চলে যাচ্ছেন, যোগাযোগটা কি রেগুলার থাকে? হ্যাঁ, এখন আসলে এটা খুবই ভালো, কারণ হচ্ছে ওয়াইফাই, স্যাটেলাইট ওয়াইফাই প্রযুক্তির কারণে এখন এই জবটা বা এই লাইফটা এখন অনেকটা ইজি, যেটা এখন থেকে হয়তো 20 বছর আগে বা তারও আগে আরও বেশি ডিফিকাল্ট ছিল। যেমন যখন স্যাটেলাইট ওয়াইফাই ছিল না, তখন স্যাটেলাইট ফোন ছিল, আমার মনে আছে। আমরা ওইটা খুবই এক্সপেন্সিভ ছিল স্যাটেলাইট ফোন, যার কারণে সর্বোচ্চ হয়তো 1 মিনিট কথা বলতাম আর কি। 2-3 দিন পর পর বা 1 সপ্তাহে একবার 1 মিনিট 2 মিনিট করে কথা হতো এইরকম। বাট এখন এতটা খারাপ সময় নাই, এখন ওয়াইফাই আছে, প্রত্যেক দিনই মোটামুটি অ্যাক্সেস পাওয়া যায়। তবে হ্যাঁ, লিমিটেড অ্যাক্সেস এবং স্পিড কম থাকে। এটা সব জাহাজে আবার সেম না। যেমন লাকিলি আমার গত জাহাজে স্পিড ভালো ছিল, 24 আওয়ার্স অ্যাক্সেস ছিল, বাট সব জাহাজে সিচুয়েশন এটা আসলে সেম না, এটা ডিপেন্ড করে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। জাহাজে আপনাদের কাজ সম্পর্কে যদি একটু বলতেন, মানে একজন মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে যদি জানতে চাই, বা একজন নাবিকের গ্রাউন্ড থেকে যদি জানতে চাই। আচ্ছা, এই আনসারটা একটু বড় হবে, কারণ জাহাজে র্যাঙ্ক ওয়াইজ প্রত্যেকের জবটা ডিফারেন্ট। ক্যাপ্টেন, চিফ মেট, চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার, সেকেন্ড অফিসার, জব রেসপন্সিবিলিটি ডিফারেন্ট প্রত্যেকের থাকে। আলাদা আলাদা রেসপন্সিবিলিটি আছে। আমি হচ্ছে সেকেন্ড অফিসার জাহাজের, তো আমার প্রত্যেক দিন 8 ঘন্টা নেভিগেশনাল ওয়াচ থাকে, বা জাহাজ যদি পোর্টে থাকে সেক্ষেত্রে কার্গো ওয়াচ, অ্যাঙ্কারে থাকলে অ্যাঙ্কার ওয়াচ, অর্থাৎ প্রত্যেক দিন 8 ঘন্টা। এর বাইরেও আমার আরও কিছু দায়িত্ব আছে, যেমন একটা জাহাজ যখন এক বন্দর থেকে আরেক বন্দরে যায়, এই সম্পূর্ণ রুট যে প্ল্যানিংটা, আমরা কোন দিক দিয়ে কিভাবে যাব না যাব সমস্ত ইনফরমেশন গ্যাদার করা, এটা হচ্ছে আমার দায়িত্বের মধ্যে আছে। এছাড়া আমাদের হসপিটাল আছে জাহাজে, মেডিকেল স্টোর, সেটা দেখাশোনার দায়িত্ব আমার। ইট ডাজেন্ট মিন যে আমি ডাক্তার, বাট ওখানকার মেডিসিনগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো দেখার দায়িত্ব। এছাড়া আরও বেশ কিছু দায়িত্ব আছে আনুষঙ্গিক। তারপরে আমার বস, ক্যাপ্টেন বা চিফ মেট, ওনারা যদি কিছু অর্ডার করেন দেন সেটা ফলো করা। আপনাদের নিশ্চয়ই রোস্টার ডিউটি। জি। সো এই যে রোস্টার ডিউটি, একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর যে ওই ডিউটিটা, এবং দিনের পর দিন, মাসের পর মাস আপনারা দেখা যাচ্ছে রাতে ঘুমাচ্ছেন না, অথবা সারা দিন একটা ইয়েতে যাচ্ছে, স্কেজুলে যাচ্ছে, এইটার সাথে আসলে কিভাবে আপনারা অ্যাডজাস্ট করেন, বা যখন নর্মাল লাইফে ব্যাক করেন তখন কি স্ট্রাগল ফেস করেন?
আচ্ছা, এটা বলতে গেলে আমি আমারটাই বলি, সেটা হচ্ছে আমি যেহেতু সেকেন্ড অফিসার, সো নর্মালি আমার দায়িত্ব রাত 12টা থেকে 4টা এবং দুপুর 12টা থেকে 4টা। এই রাতের ওয়াচগুলো আসলে একটু ডিফিকাল্ট হয় এই কারণে যে আমার উপরে দায়িত্বটা একটু বেশি থাকে, কারণ এই সময় ক্যাপ্টেন ঘুমাচ্ছেন। আপনি যে জাহাজের গল্প বলছেন আমাদেরকে, এই ধরনের জাহাজ আমি কখনো দেখিও নি, আমি কখনো উঠিও নি। কিন্তু আমার জানার খুব ইচ্ছা যে আসলে জাহাজে মানুষ দিনের পর দিন মাসের পর মাস কিভাবে থাকে, বোর্ডম চলে আসে না? হ্যাঁ, এটা আসে, তবে এখানে একটু ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে যে জাহাজ যখন বন্দরে যায় আমরা তখন বাইরে যাই। তো এটাকে শোর লিভ বলে। ক্ষেত্র বিশেষে একটু প্রবলেম বলবো যে আমি যেই জাহাজে ছিলাম, অয়েল ট্যাঙ্কার জাহাজ, এই জাহাজগুলো সাধারণত পোর্টে যায় না। মানে জাহাজটা বড় হওয়ার কারণে, প্লাস এটা যে অপারেশন সেটার কারণে। তো নর্মালি যেটা হয় যে ওই যে বহির সমুদ্র বলে না, যে বহির নোঙ্গরে, তো আমরা সবসময় এইরকম দূরে দূরে থাকতাম, যার কারণে দেখা যাচ্ছে 6 মাস আমি ল্যান্ডে যেতে পারিনি। বাট সব জাহাজের ক্ষেত্রে সিচুয়েশনটা সেম না। আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যদি জানতে চাই, আপনার বিগেস্ট মোটিভেশন কি ছিল বা কাকে ফলো করেন আপনি? আমাদের এই লাইফটা এমন যে ল্যান্ড থেকে এটা দেখা সম্ভব না, যে আমি ইন্ডিয়ান ওশানের মাঝখানে আমাদের লাইফটা কেমন, আমরা কি করছি, এটা আসলে কারো পক্ষে এখান থেকে দেখাটা সম্ভব না। ওই জন্য মানুষের আগ্রহ থাকে যে আমরা আমাদের লাইফটা কেমন, আমরা কি খাই না খাই, কি হচ্ছে আসলে সমুদ্রে। এই যে আমরা মানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, যদি ঝড় হয় তাহলে কি হয়। তো আমার ভ্লগিংয়ের যে শুরুটা, আমি আসলে ভ্লগ বলবো না, এটা আসলে মানে খুব ভালো যে প্রফেশনালি যে এরকম হয় ওই ধরনের কিছু না, খুবই ক্যাজুয়াল। তো আমার যেটা শুরু হয় যে আমি সব থেকে যে প্রশ্নটার বেশি সম্মুখীন হই সেটা হচ্ছে, আচ্ছা সমুদ্রে যদি ঝড় হয় তাহলে কি হয় জাহাজে। তো এই আইডিয়া থেকেই আমরা একবার আটলান্টিকে ছিলাম, সাউথ আটলান্টিক। তো সাডেনলি ঝড় হলো, খুব বেশি ছিল না, মোটামুটি কত 120 কিলোমিটার পার আওয়ারে এরকম উইন্ড স্পিড ছিল, মোটামুটি ভালোই বলা যায়। তো সেদিন হঠাৎ মাথায় আসলো, আচ্ছা অনেকেই তো এই প্রশ্নটা করে যে ঝড় হলে কি হয়, আমি একটু ভিডিও করি, দিয়ে দেখায় যে আসলে কি হচ্ছে। অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে না, ঝড় হচ্ছে, ঝড়ের মতো আমরা জাহাজ নিয়ে যাচ্ছি আমাদের মতো। ঝড় যখন হয় তখন আপনারা গভীর সমুদ্রে কি করেন? আচ্ছা, এটা আসলে ঝড়ের তীব্রতাটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে। এখন আমাদের কাছে তো ওই যে ওয়েদার ফোরকাস্ট থাকে, যে আমরা যখন যেই রুটে যাচ্ছি আমরা দেখতে পাই যে সামনে ওয়েদারের অবস্থা আসলে কি। তো যেমন কিছুদিন আগে যে মুইফা হলো, আমরা কিন্তু 7 দিন আগে থেকেই জানি যে ওই ওয়ার্নিংটা আমরা পাচ্ছি। আমরাও জাস্ট এভাবেই ফলো করি, আমরা ওই রুট অ্যাভয়েড করি। অনেক সময় জাহাজের স্পিড রিডিউস করা হয়, আমরা স্টপ থাকি। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটু রুট চেঞ্জ করি এইরকম। আর যদি একেবারে ঝড়ের মধ্যে পড়ে যায়, সেখানে আমাদের কিছু ম্যানুভারিং টেকনিক আছে, ওগুলো একটু ডিটেল, আমি ওদিকে না যাই। তবে এইরকম সিচুয়েশন খুব একটা হয় না, কারণ আমরা আগে থেকে যেহেতু ওয়ার্নিং পাই, সো আমরা সেভাবেই প্রস্তুতি নিতে পারি আর কি। আচ্ছা, ঝড়ের সময় আপনারা দেখা যায় পোর্ট থেকে সরে গিয়ে আপনারা চলে যান হচ্ছে গভীর সমুদ্রে, মানে পোর্ট থেকে কি গভীর সমুদ্র সেফ কেন? সেফ। আচ্ছা, একটা জাহাজ যখন অ্যালং সাইড থাকে বা যখন বন্দরে থাকে, তখন জাহাজের ওই যে মুরিং ওয়্যার বলে বা মুরিং রোপ দিয়ে জাহাজটা বাঁধা থাকে। তো যখন ঝড় হয়, যদি এই যে মুইফার মতো বড় ধরনের সাইক্লোন বা টাইফুন হয়, তখন কি হবে যে জাহাজের হয়তো কন্ট্রোল থাকবে না, যার কারণে ওই মুরিং ওয়্যারগুলো ছিঁড়ে যেতে পারে, জাহাজটা গ্রাউন্ডিং হয়ে যেতে পারে, জাহাজটা জেটির সাথে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, জাহাজ ক্ষতিগ্রস্ত হতে পারে, জেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার বন্দর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেমন চট্টগ্রাম বন্দরে আমরা যে ঢুকি, ওই যে আপনার কর্ণফুলী যে চ্যানেল, এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, দেখা যাবে যে বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটা বন্ধ হয়ে যাবে। আর বন্দরের কার্যক্রম যদি বন্ধ হয়, তাহলে বুঝতেই পারছেন যে মানে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তো এই সমস্ত কারণে বড় জাহাজগুলোকে বলা হয় গভীর সমুদ্র যেতে, এবং ছোট ছোট যে মাছ ধরা ট্রলার, ওদেরকে বলা হয় ফিরে আসতে। তো গভীর সমুদ্র এজন্যই সেফ, কারণ হচ্ছে যে ওখানে গেলে আমরা আমাদের যে মানে ম্যানুভারিং যে টেকনিক আছে,
যেমন আমাদের বাতাসটা যদি সামনে থেকে আসে, বা আমরা সবসময় যেটা ট্রাই করি যে ওয়েভটাকে হেডে রাখা, আমরা যদি এভাবে রাখি তাহলে জাহাজ অনেকটা সেফ। যদিও আসলে এটা বলা খুব মুশকিল, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, বাট তারপরেও বন্দরের ভেতর থেকে এটা আসলে বাইরে, বড় জাহাজগুলো বাইরে ঝড়ের সময় অনেক বেশি সেফ। এটা বন্দরের জন্য প্লাস জাহাজের জন্য। আচ্ছা, এই যে যখন যান 6-7 মাসের জন্য যে চলে যান, বন্দর থেকে চলে যাচ্ছেন, মানে ভয় হয় না? এই চিন্তাটা কি কখনো মাথায় কাজ করে যে আবার কি ফিরে আসতে পারবো কিনা সেফলি, বা আর যদি আসতে না পারি, বা ফ্যামিলির কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যদি আমি থাকতে না পারি, এই ধরনের বিভিন্ন আনসার্টেইন চিন্তাভাবনা কি তখন মাথায় কাজ করে? সব সময় করে। যখন দেশ থেকে যায়, এই যে আপনি যেটা বললেন যে আর ফিরতে পারবো কি না, এইটা হ্যাঁ, এটা আমি না, শুধু আমার মনে হয় প্রত্যেকেরই এইরকম একটা চিন্তা থাকে মাথায়। আমরা যখন এই ধরনের প্রফেশনে যাই অনেক কিছু অ্যাকসেপ্ট করেই যেতে হয়। যেমন আমি যখন নেক্সট টাইম যাব জাহাজে, আমি জানি না জাহাজে ওয়াইফাইয়ের অবস্থা কি, হয়তো ভালো না, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, কিছু করার নাই। ফ্যামিলিরও তখন এটা এভাবে অ্যাকসেপ্ট হ্যাঁ, করে নিতে হবে। এভাবে অভ্যস্ত হওয়া ছাড়া আসলে উপায় নাই। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে সব সেক্টরেই, কিন্তু আপনাদের সেক্টরের এই চ্যালেঞ্জগুলো জেনেই আপনারা যাচ্ছেন, মোটিভেশনটা কি এটার পেছনে? আসলে আমরা যখন যাই তখন এত কিছু বুঝি না। আমরা যেই বয়সটায় যাই বা যখন যাই তখন আমরা আসলে এত কিছু ফিল করি না। যাওয়ার পরে তখন আস্তে আস্তে বুঝি যে আচ্ছা, দিস ইজ নট এ গুড প্লেস। বাট যতদিনে আমরা বুঝি ততদিনে আসলে কিছু করার থাকে না। আমরা অনেক দেরি হয়ে যায়, আমরা অলরেডি ইনভলভড হয়ে যাই সব কিছুর মধ্যে। যেমন এইটা আস্তে আস্তে ডিফিকাল্ট হতে থাকে যখন আমরা আস্তে আস্তে ওপরের দিকে র্যাঙ্কে যাই, আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকে, কাজ বাড়তে থাকে, কিন্তু ওই যে যতদিনে বুঝতে পারি ওখান থেকে ব্যাক করার আর সেই অপশনটা থাকে না। আচ্ছা, আপনারা যে ফ্যামিলিকে রেখে চলে যান, ফ্যামিলি নেয়ার কি সুযোগ আছে জাহাজে? সুযোগ আছে। তাহলে যদি থাকে তাহলে আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি কেন যাচ্ছেন না? আমার ফ্যামিলিকে আমি নিয়ে যাব। আমার ফ্যামিলি এখন পড়াশোনা করতেছে, পড়াশোনা শেষ হোক, আমি হোপফুলি নিয়ে যাব। তাহলে তখন নিশ্চয়ই আপনার লাইফটা আরো বেটার হবে, মানে Better ডেইলি হবে। লাইফটা আর একটু স্মুথ হবে। হ্যাঁ, আমার জন্য বেটার হবে, বাট ফ্যামিলির জন্য খুবই বোরিং হবে, কারণ আমরা তো কাজ করি বাট ফ্যামিলির অ্যাকচুয়ালি কিছু করার থাকে না। আচ্ছা, আপনার একটু নাবিকের এক্সপিরিয়েন্স যদি জানতে চাই, যে কখনো কি এরকম হয়েছে যে ডাকাতের বা জলদস্যুদের মুখোমুখি হয়েছেন, বা এরকম কখনো কি হয়েছে কিনা যে হাইজ্যাক হওয়ার চান্স হয়েছে কিনা, বা আপনারা ফেস করেছেন কিনা, বা রিস্ক কতটুকু? হ্যাঁ, এখন এই রিস্কটা আসলে অনেক কম, কারণ এখন জাহাজ যখন ওই যে গালফ অফ এডেন, সোমালিয়া বা আরও বেশ কিছু এইরকম জায়গা আছে, তো এই সমস্ত জায়গায় যখন যায় তখন গার্ড নিয়ে যায়, আর্মড গার্ড, জাহাজে অস্ত্রশস্ত্র নিয়ে গার্ডরা আসে, তো এই কারণে এখন অনেকটা সেফ। হ্যাঁ, আমি এটা এইরকম সিচুয়েশন দেখছি, বাট তখন আসলে আমার তো ওই ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না, নাহলে আমি ওই সময় হয়তো ভিডিও নিয়ে রাখতাম। আমি ফায়ারিং দেখছি জাহাজে, মানে পাইরেট সন্দেহে আর কি, আমরা ওইভাবে অ্যাটাক হয়নি, কিন্তু মানে পাইরেট সন্দেহে আমরা ওই যে ফাঁকা ফায়ার, ওইটা আমি দেখছি 3বার আমাদের এইরকম সিচুয়েশন। তো ওটা দেখলে বোঝা যায় ওই যে সমুদ্রের মাঝখানে ওরা ছোট ছোট বোট নিয়ে অ্যাপ্রোচ করে আর কি, ফিশিং বোট নিয়ে, অনেক সময় ফাস্ট বোট নিয়ে, তো ওই রকম সন্দেহ হলে জাহাজ থেকে ফায়ারিং করা হয়, এইরকম সিচুয়েশন আমি দেখছি, বাট না একেবারে অ্যাটাক হয়েছে বা এই ধরনের কিছু আমি এখনো পাই নাই। জাহাজে আপনারা যারা থাকেন, আপনাদের জন্য নিষিদ্ধ কাজ কোনগুলো? নিষিদ্ধ কাজ প্রথমত অ্যালকোহল। আমি যে জাহাজে থাকি, অ্যাকচুয়ালি আমার জাহাজে অ্যালকোহল অ্যালাউড ছিল, বাট নর্মালি থাকে না এই ধরনের অয়েল ট্যাঙ্কার জাহাজে, বাট ওইটা খুবই লিমিটেড, 4% অ্যালকোহল কনজিউম করা যাবে, এবং সেটা 6 ঘন্টার ডিউটি থেকে 6 ঘন্টার আগে, এইরকম বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন, বাট মোস্ট অফ দ্য কোম্পানি সেখানে আসলে অ্যালকোহল অ্যালাউড না, জিরো পলিসি এইটা। নিষিদ্ধ কাজ বলতে কি, আমরা কিছু স্ট্রিক্ট রুটিন ফলো করি, আমাদের কিছু নিয়ম কানুন আছে, এর বাইরে আসলে যাওয়া যায় না। নিষিদ্ধ যেমন যদি যায় কেউ? সেফটি ইস্যু থাকে, আমরা যে সেফটিগুলো মেনটেন করি, এই সেফটির বাইরে যাওয়া যাবে না। যদি যায় তাহলে কমপ্লেন যাবে, আর কমপ্লেন গেলে নেক্সট পোর্টে বাড়ি। আপনার ভিডিওতে
সবচেয়ে বেশি কোয়েশ্চেন যেইটি করা হয় সেই কোয়েশ্চেনটি হচ্ছে জাহাজের চাকরি পাওয়ার উপায় কি বা কি কি ধরনের কাজের সুযোগ আছে। সো এখন এটা একটু আমাদের অডিয়েন্সের জন্য যদি একটু বলে দেন যে আসলে জাহাজে কি কি ধরনের কাজের বা চাকরির সুযোগ আছে। আচ্ছা, জাহাজে, হ্যাঁ, এই প্রশ্নটা আসলে আমার হোয়াটসঅ্যাপ বলেন, আমার ইমেইল বলেন, ফেসবুক কমেন্ট বক্স, সব থেকে বেশি হচ্ছে চাকরি। এই সেক্টরে জবের জন্য একটা ওই যে কি বলে, একটা আপনাকে একটা ওয়ে ফলো করে আসতে হবে। হঠাৎ করে বাইরে থেকে এসে আমি জাহাজে জয়েন করব, এটা হবে না। জাহাজে অফিসার এবং ইঞ্জিনিয়ার যারা আছেন তারা এইচএসসির পরে এক্সাম দিতে হবে। আমাদের একাডেমি আছে, বাংলাদেশ মেরিন একাডেমি, তারপরে ফিশারিজ একাডেমি আছে, এইদিকে আপনার আইএমএ আছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি। এ ধরনের বিভিন্ন একাডেমি আছে, এগুলোতে অ্যাডমিশন দিতে হবে। অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। আরও বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, ওগুলো যখন অ্যাডমিশন সার্কুলার দিবে তখন দেখে নিতে হবে। তো ওখানে পরীক্ষা দিয়ে ইনিশিয়ালি 2 বছরের ট্রেনিং হবে, তারপরে জাহাজে 1 বছর ক্যাডেটশিপ, সেখান থেকে এসে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে আবার অফিসার হিসেবে যেতে হবে। তো এই যে একটা লম্বা রাস্তা, হ্যাঁ, এটা আসলে খুব সহজে হবে না। এটা আমি সহজে বলছি, বাট এতটা সহজ না, এটা যথেষ্ট ডিফিকাল্ট, সময় লাগবে। তবে হ্যাঁ, ধৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। একজন নাবিক হিসেবে আপনি এতদিন ধরে আছেন জাহাজে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার জন্য কোনটা ছিল? আমার কাছে সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে দূরে থাকা। এটা আমি এইটা এটা আমার কাছে এই বিষয়টা সব থেকে খারাপ লাগে। আচ্ছা, যদি জাহাজের মধ্যে কেউ হুট করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে, যাকে কিনা আসলে এমার্জেন্সি ল্যান্ডে নিয়ে তাকে হচ্ছে ট্রিটমেন্ট করাতে হবে, কিংবা কেউ যদি মারা যায়, সো বিভিন্ন ধর্মের কিন্তু বিভিন্ন রিচুয়াল থাকে, তখন আসলে কি করেন আপনারা? আচ্ছা, কেউ যদি অসুস্থ হয়, গুরুতর অসুস্থ, তাহলে হেলিকপ্টারের মাধ্যমে তাকে সরে পাঠানোর অপশন আছে। সেক্ষেত্রে আমরা যোগাযোগ করে তাকে পাঠাবো। তবে আসলে দেখা হয় যে সে আসলে কতটুকু অসুস্থ। যদি এমন হয় যে না, নেক্সট পোর্ট পর্যন্ত তাকে রাখা যাবে, সেক্ষেত্রে জাহাজে হেলিকপ্টারটা হচ্ছে লাস্ট অপশন। সাপোজ কারো হার্ট অ্যাটাক হতে পারে, সেক্ষেত্রে এইরকম সিচুয়েশনে হেলিকপ্টার। আদারওয়াইজ যদি মাইনর কোনো ইস্যু হয় তাহলে জাহাজেই, আমাদের জাহাজে হসপিটাল আছে, মেডিসিন আছে, আমরা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে মেডিসিন দেওয়া হয় এইভাবে। আর কেউ যদি মারা যায় তাহলে জাহাজেই রাখা হয়। আমাদের জাহাজের রেফ্রিজারেটর রুম আছে যেখানে খাবার রাখা হয়। তো সেই খাবারের রুমে, ওখানে মিট খাবারের রুম রুমে থাকে। তাহলে জি, মানে জাহাজে খাবারের যে রুম, সেখানে আপনার মানুষও রাখেন? মানুষও রাখা যাবে। সেটা হচ্ছে মিট রুম, ওখানে যেখানে মাংস রাখা হয়, সেখানে রাখা ছাড়া আর কোনো ওয়ে নাই। আপনি যদিও জাহাজের গল্প বলেন আপনার ভিডিওতে, কিন্তু আপনার ব্লগিং এর শুরুটা কিন্তু হয়েছে দেখেছি আমরা গান দিয়ে। সো নিশ্চয়ই আজকে আপনার কাছে একটা গান শুনতে পারি আমরা, যেটা শুনতে শুনতে আমরা বাড়ি যাব। জি, অবশ্যই। জাহাজে আসলে গানের ব্যাপারটা, গান আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করি, তবে শেখা হয়নি। আর জাহাজে এই গান হচ্ছে আমাকে অনেক হেল্প করে। ঠিক আছে। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়